আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সম্মানিত দর্শকবিন্দু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আর একটা সঙ্গীত পরিবেশন করে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমার শ্রদ্ধেয় ছোট ভাই সাঈদ হাসান সাঈ। মাহফুজ ভাইয়ার কথাটা শেষ হতেই প্যান্ডেলের নিচটা করতালিতে মুখরিত হয়ে উঠেছে। তার আমার তো যাই অবস্থা। গান গাইতে পারি সেটা ব্যাপার না, কিন্তু মাহফুজ ভাই আমাকে গান গাইতে দেখেছেন বলে আজকে আমাকে গাইতে বললেন কেন? কিন্তু যে কোনো একটা বিষয়ের একটা চর্চা প্রয়োজন, আমি কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। আবার বন্ধুরা তিশাও গাইতে বলছে। আমাকে চেয়ারে বসে থাকতে দেখে মাহফুজ ভাইয়া আবারও মাইক্রোফোনটা হাতে নিয়ে বললেন, সাঈদ হাসান সাঈ, তোমাকে স্টেজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আর বসে না থেকে চেয়ার থেকে উঠে স্টেজের দিকে হাঁটা ধরলাম। স্টেজে উঠতেই কিছু ছোট ভাই শীষ বাজাতে লাগলো। গিটারটা হাতে নিয়ে সামনে তাকাতে এক জায়গায় আমার চোখটা আটকে গেল। সেখানে বসেছিল সামিয়া, আর তার পাশে ছিল আমাদের ভার্সিটির একটা ম্যাম। সামিয়াকে এতক্ষণ দেখতে পাইনি, ওকে দেখে একটা গান মনে হলো, যে গানটা আমি মাঝে মাঝেই শুনতাম। আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গিটার একটা টান দিয়ে সুর তুললাম। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে এসে গাইতে শুরু করলাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম, ওরে মনের খাঁচাই যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে, মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। গানটা শেষ করতেই সকল স্টুডেন্ট তালি দিতে লাগলো। আমি গিটারটা রেখে স্টেজ থেকে নেমে আসতেই সকলে আমাকে ধন্যবাদ জানালো। সামিয়ার দিকে এক নজর দিয়ে দেখি সে এখনও আমার দিকে তাকিয়ে আছে। গানের মধ্যে বেশিরভাগ সময় আমি সামিয়ার দিকে তাকিয়ে গেছিলাম। মাহফুজ ভাইয়া মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলেন, ধন্যবাদ ছোট ভাই সাঈদ হাসান সাঈদকে এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। এরপরে আরও অনেক কিছু বললেন। আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তিশাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে মামি আর তিশার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে বসে থেকে ফোন টিপছি। তিশা আমার রুমে এসে আমার পাশে এসে বসলো। বসার পর আমাকে বলল, ভাইয়া, তুই কি এখনো ওই মেয়েকে ভালোবাসিস? কেন? হঠাৎ এই প্রশ্ন কেন করলি? তেমন কিছু না, তবে তুই যখন গানটা গাইলি তখন বারবার কোথায় যেন তাকাচ্ছিলি। আমি সেদিকে লক্ষ্য করে দেখি সেখানে সে মেয়েটি, মানে আমার এক্স ভাবি বসে আছে। সেও তোর দিকে এক ধ্যানে তাকিয়েছিল। এখন ভালোবাসিস কিনা বল, আর মেয়েটা এখানে কেন? মেয়েটাই থানার পুলিশ অফিসার, আর একে আমি এখনো ভালোবাসি কিনা তা জানি না, কিন্তু তার কথা মনে হলে আমার মনের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। তার কথা মনে হলে তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তবে তার প্রতি আমার ভালোবাসা যদি এখনও থাকে, তাহলে সেই ভালোবাসার উপর মরিচা পড়ে আছে, যেটাকে ওঠাতে অনেক সময় প্রয়োজন। এসব বাদ দিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আর ভাবিকে নিয়ে আসার জন্য আমাকে লাগলে বলিস। খুব বাঁকা পেকে গেছিস, যা তাড়াতাড়ি। তিশা রুম থেকে যাওয়ার পরে আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়ার মনটা এখন বেশ খারাপ। তার মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। এমনটা আগে কখনোই হয়। সেই দিনে থানায় সাহিদের কথা আর গতকালের সাহিদের গানের কথাগুলো সামিয়াকে খুবই হার্ট করেছে। গত রাতে সামিয়া ভালোভাবে ঘুমোতে পর্যন্ত পারেনি। চোখটা বন্ধ করতেই সাহিদের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায়। সকালে বিছানা থেকে উঠে হালকা নাস্তা করে থানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সামিয়া। কলেজের সামনে দিয়ে থানায় যেতে কলেজের গেটে সামিয়া নজর আটকে গেল। গেটের কাছে দেখতে পেল সেই দিন যে মেয়েটা সাইদের সাথে বসে থেকে সাইদের হাতে ফুচকা খাচ্ছিল, সে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলছে।
সামিয়া গাড়ি নিয়ে মেয়েটার তিশার পিছু নিতেই তিশা কলেজের মধ্যে ঢুকে গেল। সামিয়াও গাড়ি নিয়ে তিশার কলেজে ঢুকে গেল। সামিয়া গাড়ি নিয়ে যেয়ে তিশা এবং ছেলেটার সামনে দাঁড়ালো। ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখে স্টুডেন্টরা কিছুটা ভয় পেয়ে গেল। সামিয়া গাড়ি থেকে নেমে তিশার সামনে যেতেই তিশা কিছুটা চমকে ওঠে, কারণ সামিয়া তার অফিসের ড্রেস পরেছিল আর সামিয়া চোখ কিছুটা লাল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সামিয়া বেশ রেগে আছে। আর রেগে যাবারই কথা, যেই মেয়েটার জন্য সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, সেই মেয়ে আজ অন্য ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলছে। সামিয়া গম্ভীর গলায় তিশাকে বলল, এই মেয়ে, তোর কয়টা ছেলে লাগে? একটা দিয়ে তোর হয় না? তিশার সাথে থাকা ছেলেটা সামিয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেল। সামিয়া ঠান্ডাভাবে বলল, ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা জাস্ট ফ্রেন্ড। তিশার কথায় সামিয়া আরো রেগে গেল। আমারই ভুল হচ্ছে? তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, তাকে ছেড়ে দিয়ে আজকে অন্য ছেলের সাথে। ছি! সামিয়ার কথা শেষ হতেই তিশা সামিয়ার সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চড় মেরে বলতে লাগলো, তুই যার কথা বলছিস সে হলো আমার ফুপির ছেলে, যাকে আমি সবসময় ভাইয়ের চোখে দেখি। সেও আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। তোর জন্য আমার ভাইয়া প্রতিটা রাত কেঁদে বালিশ ভিজিয়ে অতিবাহিত করে তোর জন্য। আজ সে নিজ পরিবার ছেড়ে এখানে এসে পড়ে আছে শুধু তোর মায়া কাটানোর জন্য, কারণ তুই ছিলি একজন স্বার্থপর। তোর ভালোবাসার মধ্যে ছিল না কোনো বিশ্বাস। সেদিন তুই যদি ভাইয়ার কথাটা একটাবার শুনতি, তাহলে আজকে আমার ভাইয়া এমন কষ্ট পেত না। কিন্তু সেদিন তুই ভাইয়াকে ভুল বুঝে তাকে প্রতারক বলে চলে গেলি। তুই ছেড়ে চলে যাওয়ার পর থেকে ভাইয়া ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, নিজেকে সবসময় রুমের মধ্যে আবদ্ধ করে রাখতো। বিকেল বেলা করে শুধু পার্কে যেত, যেখানে তুই ভাইয়ার হাত ধরে ওয়াদা করেছিলি যে তাকে কখনো ছেড়ে যাবি না, শুধু তোর সঙ্গে দেখা হওয়ার আশায়। যেদিন তোর সাথে দেখা হয়েছিল সেদিন তুই তাকে কয়েকটা ছেলে দ্বারা মার খাইয়েছিলি। সেদিনের মারের জন্য ভাইয়া 3 দিন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তবুও ভাইয়া কোনো কষ্ট পেয়েছিল না। কষ্ট পেয়েছিল কোথায় জানিস? কষ্ট পেয়েছিল তোর সেদিনের কথাগুলোতে। হয়তোবা ভাবতে পারিস আমি এগুলো কিভাবে জানলাম। হ্যাঁ, ভাইয়াই আমাকে বলেছিল। সে শুধু আমার ভাইয়া ছিল না, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। সব কথাই আমার সাথে শেয়ার করতো। তোকে আমি আগে থেকেই চিনতাম। সেদিন ভাইয়ার জ্ঞান ফেরার পর তোদের মাঝে পার্কে যা কিছু হয়েছিল সব কিছু আমাকে বলে। আমি সব কিছু শোনার পরে তোকে বলে দিতে চেয়েছিলাম যে সে আমার ভাইয়া, এই ছাড়া কিছুই না। কিন্তু ভাইয়া আমাকে বারণ করে বলে, তুই যদি অন্যের কাছে যে সুখে শান্তিতে থাকিস, ভালো থাকিস, এতেই ভাইয়া খুশি। ভেবেছিস কখনো কি কতটা ভালোবাসলে এই রকম কথা বলতে পারে? কিন্তু সে ভালোবাসার মূল্য তুই দিতে পারলি না। ভালো থাকিস, আর পারলে আমাকে মাফ করে দিস। কথাগুলো বলেই তিশা ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। তিশার কথাগুলো শুনে সামিয়া স্তব্ধ হয়ে গেল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সামিয়া স্থির থাকতে না পেরে দৌড়ে তিশার কাছে যেয়ে তিশার হাতটা ধরে বলল, প্লিজ, তুমি আমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে চলো। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তিশা সামিয়ার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কেন ভাইয়ার কাছে নিয়ে যেয়ে আবার ভাইয়ার জীবনটা নষ্ট করবেন? সামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিশা ক্লাসরুমে ঢুকে পড়ল। সামিয়া সেখানে আর না থেকে গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে। আজকে আর থানাতেও গেল না। বাসায় এসে দৌড় নিজের রুমে যেয়ে বেডে শুয়ে পালিশে মুখ গুজে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে কান্না করে নিজেকে সামলে নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো, শাহিদ কি আমাকে ক্ষমা করবে? শাহিদ কি আমাকে এখনো ভালোবাসে? আর ভালো যদি না বাসে, তাহলে গতকালকে সে আমাকে উদ্দেশ্য করে গানটা গাইলো কেন? আবার আজকে মেয়েটা বলল প্রতি রাতে আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজায়। তাহলে কি শাহিদ আমাকে এখনো ভালোবাসে? ভালোবাসুক আর না বাসুক, শাহিদ আমার ছিল, আমারই থাকবে। এত যত কষ্ট সহ্য করতে হবে আমি করব। কলেজ থেকে বাসায় এসে গোসল নামাজ করে লাঞ্চ করতে ডাইনিং টেবিলে গেলাম। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নিয়ে শপিং মলে যাওয়ার জন্য বের হলাম। শপিং করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। রুমে বসে থেকে স্টাডি করছি। এমন সময় তিশা আমার রুমে এসে হাসতে হাসতে বলল, ভাইয়া আজকে ভাবির সঙ্গে দেখা হয়েছিল। ভাবি? তুই আমার ভাবি পেলি কোথায়? তিশা আমার পাশে এসে বসে হাসতে হাসতে বলল, মিস সামিয়া আক্তার ওরফে পুলিশ অফিসার। ও তাই বল। কিন্তু আমি তো তাকে বিয়ে করিনি, আর না করি লাভ, আর না করি লাইক,
তাহলে তোর ভাবি হলো কি করে? এ আইসে, ওর কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভেজায় আর বলে সে নাকি লাভ করে না। আমি ওর সাথে তর্ক না করে বললাম, এসব বাদ দিয়ে কি কথা হয়েছে সেটা বল। আমি আর আমার ফ্রেন্ড শামীম একসাথে হেসে হেসে কথা বলতে বলতে গেট দিয়ে। তারপর তিশা আমাকে সব কিছু বলে দিল। আমি হাসতে হাসতে বললাম, ও তাহলে এত কিছু হয়ে গেছে। তিশার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে দুজনে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম। কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে আমাদের আড্ডাখানায় গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় ফিরলাম। বিকালবেলা বাইক নিয়ে পার্কে গেলাম। সিফাত আর রাফিয়া আসতে চেয়েছিল। পার্কে যেয়ে দেখি এখনো কেউ আসেনি। আজকে আমার আসাটা একটু আগেই হয়ে গেছে। আমি বসে থেকে ফোন টিপছি। ফোন টিপতে টিপতে বুঝতে পারলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে, ছায়া দেখা যাচ্ছে। আমি ফোন থেকে মাথাটা তুলে সামনে তাকাতেই বড় সড়ো একটা শক খেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এক্স সামিয়া, আর তার চোখগুলো ফুলিয়ে আছে। হয়তোবা সারা রাত ঘুমাইনি। আমি বসে থাকা থেকে দাঁড়িয়ে থেকে বললাম, আরে ম্যাম আপনি এখানে? আজকেও আমি কোনো অপরাধ করেছি নাকি? সামি আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না শুনে না বুঝে তোমাকে ভুল বুঝেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। চারপাশে তাকিয়ে দেখি পার্কে এখনো তেমন কেউই আসেনি, তবে কয়েকজন আশেপাশে আছে। তারা আমার আর সামিয়ার দিকে তাকিয়ে আছে। অবাক করার বিষয় হলো সামিয়া এখন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আছে। মনে হয় থানা থেকে বাসায় যাচ্ছিল। আমি সামিয়াকে বললাম, ম্যাম কি করছেন? পা ছাড়ুন, সবাই দেখছে তো। না, আমি ছাড়বো না। তুমি আমাকে মাফ না করলে আমি ছাড়বো না। আমি জোর করে ওকে আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে পিছন দিকে ফিরে একটা অট্ট হাসি দিয়ে বললাম, মাফটা আবার কি জিনিস? হ্যাঁ, আর আমি মাফ করবি বা কাকে? আমার মতো লুচ্চা ছোট লোক প্রতারকের কাছে মাপ চাচ্ছেন কেন? হ্যাঁ, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। প্লিজ শাহিদ, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসি আর জানি তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? ভালোবাসা শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা আছে সব ঘৃণা, আর আমি কাউকে ভালোবাসি না। আমাকে যদি ভালো নাই বাসো তাহলে সেদিন থানায় আমাকে কিস করেছিলে কেন? আমাকে ভালো না বাসলে আমার কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলো কেন? আর সেদিন আমার দিকে তাকিয়ে গানটাই গিয়েছিলে কেন? সামিয়ার প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে উঠলাম। সামিয়ার কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে নেই, কারণ আমি সামিয়াকে এখনো ভালোবাসি। কিন্তু সেটা চাপা পড়ে আছে এক পাহাড় সমপরিমাণ অভিমানের নিচে, যে অভিমানকে ভালোবাসায় পরিণত করতে অনেক সময় প্রয়োজন। আমি সামিয়াকে বললাম, আমি বালিশ ভেজাই একজনের স্বার্থপরের কথা ভেবে, যে কিভাবে মানুষকে ছেড়ে চলে যায় আর কিভাবে ছুঁড়ে ফেলে দেয় তা ভেবে। আর গান গাওয়া, আপনার দিকে তাকিয়ে তাকিয়ে গান গিয়েছি মানে এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি। আমি গানটা গিয়েছিলাম একটা মুনাফিকের দিকে তাকিয়ে, যে ওয়াদা দিয়ে তা ভেঙে ফেলে। যাকে এসব বলে এখন আর লাভ নেই, আপনি এখন যেতে পারেন। না, আমি যাব না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বললাম, তোকে আমি বললাম না যে আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন বারবার একই কথা বলছিস? দূর হ চোখের সামনে থেকে। কথাগুলো বলেই আমি বাসায় চলে আসলাম। আর সামিয়া কান্না করতে করতে ওর গাড়ির কাছে চলে গেল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে বাড়িটা পার্ক করে বাসায় ঢুকতেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো শাহিদ, তুই কোথায় আসিস? বাসায়। কেন? আমরা পার্কে এসেছি, কিন্তু তুই আসলি না যে? আজকে যাবো না রে, ভালো লাগছে না, পরে কথা হবে, বাই। সিফাতকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়ে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে আমার রুমে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। তিশার ডাকে ঘুমটা ভেঙে উঠল। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মামা মামি আর তিশা সোফায় বসে থেকে টিভি দেখছে। আমাকে দেখে মামা বলল, কি ব্যাপার শাহিদ, তোমার শরীর খারাপ নাকি? না মামা, ঠিক আছে। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। ও আচ্ছা, চলো ডিনার করি। এরপরে সবাই একসাথে ডিনার করে বেশ কিছু সময় বসে থেকে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। কলেজে যেয়ে দেখি সিফাত আর মিমি বসে আছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম। রাফিয়া নীলিমা এখনো আসেনি। কিছুক্ষণ বসে থাকার পরে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সামিয়া নেমে আসলো, তবে সামিয়া বেশ রেগে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। সামিয়া আমার সামনে এসে রেগে এবং দাঁতে দাঁত চেপে আমাকে বলল,